প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দারিদ্র্য বিমোচনে জাকাত কিভাবে ভূমিকা রাখতে পারে? আমরা সাধারণত যারা মুসলিম আছি, সাধারণত বিচ্ছিন্নভাবে আমরা জাকাতগুলো দিয়ে থাকি। তো সেটা যদি আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, যেমন বাংলাদেশের জাকাত বোর্ড আছে, কিন্তু জাকাত বোর্ড থাকলেও সেই বোর্ডের কোনো ভূমিকা নেই। যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করতে পারে, তাহলে যেটা সুবিধা হবে যে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনে বড় একটা ভূমিকা রাখবে। অবশ্যই ভূমিকা রাখবে। কিভাবে রাখবে? সেটা হলো, যারা লোন নেয়, দেখা যায় যে আমাদের অটো শ্রমিক যারা আছে, অটো চালায়, রিক্সা শ্রমিক, দিনমজুর, তো বাংলাদেশের 80 থেকে 90% লোকই আমরা ব্যাংক, সভা সমিতি থেকে লোন নিয়ে থাকি। তো এইসব লোন আমরা যদি সুদমুক্ত নিতে পারি জাকাতের মাধ্যমে, বিশেষ করে দারিদ্র যারা আছেন, একেবারে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, তারা যদি আমরা সুদমুক্ত নিতে পারি, যেমন কৃষকদের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুবিধা দিয়েছে, কৃষকদের সুদমুক্ত দেবে। তো এক্ষেত্রে আমাদের পণ্যের যে একটা সুবিধা হবে, সার, বীজ, এগুলা আমরা সুদমুক্ত যদি আমরা কিনতে পারি, দেখা যায় যে আমরা একটা জমি, যারা বর্গা চাষি, তারা বাৎসরিক জমি বর্গা নেয়, তো দেখা যায় তারা সার, বীজ এগুলা লোন দিয়ে কিনলে সেখানে সুদের কারবারিদেরই অনেক টাকা দিতে হয়। শুধু বাংলাদেশ সভা সমিতি থেকেও লোন নেয় না, প্রত্যেকটা এলাকায় তৈরি হয়েছে সুদের কারবারি, তারা চড়া দামে চক্রবৃদ্ধি হারে সুদ নেয়। তো এই ধরনের লোকের কারণে অনেকে সর্বশান্ত হয়ে যায়। দেখা যায় তারা ব্ল্যাঙ্ক চেক নেয় অথবা স্ট্যাম্পে সই নেয়, সই নিয়ে তারপরে পরবর্তীতে দেখা যায় যে তার সহায় সম্বল এগুলো কেড়ে নেয়। এর কারণেই ঢাকার বিভিন্ন শহরে দেখবেন, বস্তিতে, রেল লাইনে যে ছিন্নমূল লোক আমরা যাদেরকে বলি, এদের পরিমাণ। তো দেখা যায় এই যে সুদের যারা কারবারি, এটা বিশেষ রাজনৈতিক দলের দেখবেন যে তারা সেকুলার রাজনীতির সাথে বেশি যুক্ত, তারা এই সুদের ব্যবসাটা করে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সুদমুক্ত কৃষকদের এই লোনটা দিতে পারি, তো দেখা গেছে সে 1 বছর বা 2টা বছর সময় পাবে, এর ভিতরে সে ফসল ফলাইয়া ঋণ আস্তে আস্তে দিতে পারবে। তা সেক্ষেত্রে যেহেতু তার কাছ থেকে সুদমুক্ত, অর্থাৎ সে যে টাকাটা নেবে ওই টাকাটাই সে দিবে, তাহলে ফসল সে কাটার পরে সে টাকাটা সে দিতে পারতেছে। তো অতএব সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ইসলাম এমন একটা জিনিস, সব কিছু গরিবদের নিয়ে। আপনি দেখেন, জাকাত বলেন, সদকা বলেন, তারপরে ঈদ বলেন, কোরবানি বলেন, এই যে কোরবানির সময় আপনি দেখেন যে ইসলাম সবসময় গরিবদের নিয়েই চিন্তা করে, কিভাবে গরিবদেরকে একটা গরিব এবং ধনীর মাঝখানে একটা সমতা নিয়ে আসবে, যে একজন গাছের নিচে আর একজন গাছের উপরে, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম ব্যালেন্স, সবসময় ব্যালেন্স পছন্দ করে। সেই জন্য আমরা যদি এই জাকাত একটা সুন্দর একটা সিস্টেম, এটা আমরা ব্যবহার করতে পারি নাই। আমরা ব্রিটিশদের দেখানো সেই জমিদারি প্রথার এবং কারবারিদের, সুদের কারবারিদের কাছে আটকে যাই। তো বিশেষ করে সেকুলার রাজনীতি তারা চাবে না যে সুদটা আস্তে আস্তে বিলুপ্ত হয়, তারা চায় যে এটা প্রসার, সবসময় ঋণ দেওয়া। ঋণ নিলে সে টাকাটা যে কী করবে সেটা অনেক সময় বুঝতে পারে না। যারা অটো কিনে, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে আপনি যে অটো কিনলেন, এতে বেনিফিট কী? উনি যে পরিশ্রম করে, আসলে 1 বছর পরে আবার নতুন ব্যাটারি কেনা লাগে এবং গাড়িটা পুরনো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, এটার আবার মেরামত করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তাকে আবার লোন নিতে হয়। লোন নিলেই 1 লক্ষ টাকায় দেখা যায় 1,20,000 টাকা। যদি কারবারিদের কাছ থেকে নেয়, দেখা যায় যে 30-40 হাজার টাকাও তারা 1 লক্ষ টাকায় নেয়। তো দেখা গেল যে তার এই টাকা পরিশোধ করতে করতেই আবার লোন নেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ সে মৃত্যু ছাড়া তার লোন থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তাই
জাকাত আমাদের সমাজে যদি আমরা জাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা করতে পারি, তো সেটা ইসলাম ছাড়া সম্ভব না। তো দেখা যায় যে মুসলিম অন্যান্য বিশ্ব, আরব বিশ্বগুলো আপনি দেখবেন জাকাত ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণেই তারা উপরে উঠে গেছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, সাধারণ যারা জনগণ আছে আমরা বুঝতে হবে যে কে ভালো কে মন্দ, কাকে প্রয়োজন, কারো প্রলোভন। এই যে ফ্যামিলি কার্ড বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এটা কোনো বেনিফিট নেই। কারণ আপনার কাছ থেকে প্রতি খাজনা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। বরঞ্চ দেখা গেছে বাংলাদেশে প্রত্যেকেই আমরা মোবাইল ইউজ করি, এমন কোনো লোক নাই, দরিদ্র, হতদরিদ্র এবং বড় লোক, ধনী সবাই। তো দেখা গেল আপনি মোবাইলের মিনিট, আগে একটা প্যাকেজ কিনতাম আমরা, দেখা যায় যে 200 টাকায় 20 জিবি কিনতাম, এখন দেখা যায় 350 টাকায় 20 জিবি কেনা লাগে। তো দেখা গেল এভাবে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমরা মিটারে টাকা ঢুকাই, আগে কাটতো দেখা যায় 120 টাকা, এখন দেখা যায় অনেক সময় 250-300 টাকাও কেটে নিয়ে যায়। তা আমাদের টাকা নিয়েই আবার আমাদেরকে কিছু লোককে বোঝানো হয় যে তোমাদের এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, অমুক সমুক দিচ্ছি। দেখা যায় এটা রাজনীতিবিদদের জন্য তৃণমূল পর্যায়ে একটা ব্যবসা, তাদেরকে টাকা দিয়ে কার্ডগুলো করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে সবাই কার্ডগুলো পায় না, যারা তাদেরকে তাদের পিছনে পিছনে ঘুরতে পারে, তেল মারতে পারে, এই ধরনের লোকদেরকে এই কার্ডগুলো দেওয়া হয়। প্রকৃতপক্ষে যে হকদার, যে যার দরকার এই কার্ডটা, সে পরিবার কিন্তু পায় না। তো দেখা যায় যে আমাদের এই সব কার্ড, ফ্যামিলি কার্ড বলেন, এই ধরনের, এটা হলো একটা ভালো। এই যে ধরেন কৃষক কার্ড দেবে, তো কৃষক কার্ড দিলে আমার প্রশ্ন হলো যে কৃষক তো জমির মালিক। তো যার আমার ধরেন 5 বিঘা জমি আছে, আমি আমার জমিগুলো চাষ করি, তাহলে আমি কৃষক। দেখা যায় যার 5 বিঘা জমি আছে সে কিন্তু আপনার গরিব না। তো এখন কৃষক হলো বর্গা চাষি। এখন আপনি বুঝবেন কিভাবে যে বর্গা চাষি কে আর চাষি কে? তো এরপরে দেখা গেল আপনি বর্গা চাষিরে দিলেন, দেখা গেল যে বর্গা চাষি চাষ না কইরা সে দেখা গেল যে আপনার কৃষক কার্ড নিয়ে ব্যবহার করছে, পরবর্তীতে দেখা গেল সে অটো চালায়। তাহলে দেখা গেল প্রকৃত কৃষক নির্ণয় করাটা একটা কঠিন। আবার প্রকৃত কৃষককে আপনি কার্ড দিলেন, যেন 10 বিঘা, 15 বিঘা, 25 বিঘা জমি যার আছে, তাকে আপনি কার্ড দিলেন, কিন্তু তার তো আসলে দেখা যায় সে সম্পদের মালিক। তাহলে আপনি সুবিধা দিলেন কাকে? একজন ধনীকে। আবার যদি আপনি গরিবকে দিতে যান, যে বর্গা চাষি, এখন আপনি বর্গা চাষিরে দিতে গেলেন যে সে ফ্যামিলি কার্ড পাওয়ার পরে বা কৃষক কার্ড পাওয়ার পরে সে আর কৃষি জমি চাষ না করে, সে অটো চালালো। তাহলে দেখা গেল প্রকৃত চাষি পাওয়া গেল না। তাহলে আপনি কৃষক কার্ড দিয়ে প্রকৃত কৃষক পাচ্ছেন না। ততএব এটা একটা পরবর্তীতে দেখা যাবে যে একটা সিস্টেমিকলি একটা সমস্যা, এবং রাষ্ট্রীয়ভাবে একটা সমস্যা তৈরি হবে। তো এখানেও দেখা যাবে যে এই কার্ড নিয়ে একটা বিজনেস শুরু হয়ে যাবে তার নেতাকর্মীদের ভিতরে। তাই এই কার্ড না দিয়ে আপনি যদি বলতেন, যেমন উত্তর অঞ্চলে আমাদের জমি থেকে ভূগর্ভস্থ মাটি পানি উত্তোলন করা লাগে, ওখান থেকে নলকূপের মাধ্যমে পানি দিয়ে সেচ ব্যবস্থা। তো সেটা রাষ্ট্রীয়ভাবে যদি ওইটা বলা হইতো যে না, যে ভূগর্ভস্থ থেকে পানিটা সরকার উঠেই দেবে, সেখানে কৃষকদের অনেকটা একটা খরচ হয়, প্রচুর টাকা খরচ হয়। দক্ষিণ অঞ্চলে সেচ প্রকল্প করা যায়, কারণ ওখানে খাল নদী বেশি, ওখানে আপনার ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয় না। সেখানে আপনি সেচ প্রকল্প করতে পারেন সরকারিভাবে, যেমন রবি শস্য বিভিন্ন রকমের। দক্ষিণ অঞ্চলে তো এখন চাষাবাদ প্রায় বন্ধ হয়ে গেছে। তার কারণ ওখানে যে পরিমাণ লেবার কস্টিং, বিভিন্ন খরচ, তাতে দিয়া এটা হচ্ছে না, চাষবাস করে কৃষকের কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য দেখা যায় বেশিরভাগ জমি খিল পড়ে আছে। আর উত্তর অঞ্চল আমাদের এখন শস্য ভাণ্ডার বলা হয়, সেখানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়, সেখানে কৃষকের প্রচুর টাকা খরচ হয় পানি উত্তোলনে। তো আপনি যদি পানিটা উঠাই দেন, তাহলে দেখা যায় সকল চাষি সমান ভাগে পেল। তা আপনি সেটা না করে কার্ড দিলে একটা আপনার গ্যাঞ্জাম সৃষ্টি হবে, সেখানে প্রকৃত কৃষক আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি জমির মালিককে কৃষক বলবেন না,
বর্গা চাষি তাকে বলবেন। বর্গা চাষিকে দিলেন, সে বর্গা চাষ না করে দেখা গেল অন্য পেশায় সে যুক্ত হলো। তো অতএব কৃষক কার্ড এটা একটা আপনার বাজে সিস্টেম। এর চাইতে ভূগর্ভস্থ থেকে উত্তর অঞ্চলে পানির ব্যবস্থা যদি সরকারিভাবে করা হয়, প্রত্যেকটা বিলে এরিয়াভাবে, এটা পানিটা সরকার দেবে, ড্রেনটাও সরকার করে দেবে, প্রত্যেক জমিতে জমিতে পানি চলে যাবে। সরকার নির্ধারণ করবে এবছর এই ফসল হবে, এই ফসল হবে, এটা কৃষি অধিদপ্তর নিয়ন্ত্রণ করবে। এভাবে যদি চিন্তা করা হইতো তাহলে এটা কিন্তু ভালো হইতো। সেটা না করে আসলে কৃষকদের সাথে পরামর্শ না করেই একটা হুটহাট চিন্তা। সেক্ষেত্রে আপনার কৃষক দলে যেমন কৃষকই নাই, সেই জন্য ভালো পরামর্শ দিতে পারে নাই। যদি কৃষক দলে প্রকৃত কৃষকদের দ্বারাই যদি করা হইতো তাহলে কিন্তু একটা সুবিধা পাইতো, বা নেতৃস্থানীয় যারা আছে দলের মূল হাইকমান্ড তারা বুঝতে পারতো যে কৃষকদের সমস্যা কী। যেহেতু কৃষক দলে কৃষক নাই, আছে শ্রমিক, শ্রমিক দলে দেখা যায় আছে অন্য পেশার লোক। তো এই জন্যই আমরা হাইকমান্ড আসলে মূল সমস্যায় যেতে পারে না, একটা হুটহাট সিদ্ধান্ত নেয়, এতে দেশের জন্য ক্ষতি। তাই আমি বলবো জনগণকে যে কোনো প্রলোভনে পড়া যাবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা সুদমুক্ত কৃষকদের লোনের ব্যবস্থা করবে। আপনার সুদ দিতে হবে না, মূল টাকাটাই আপনি একটা সময়ের মধ্যে দিয়ে দেবেন। তাই সকলকেই বলবো ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটকে ভোট দিবেন, দাঁড়িপাল্লায় জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ তারা একটা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবে। সকলেই বুঝার তৌফিক দান করুন, আমিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।